জীবনের এই পর্যায়ে এসে একটা কথা খুব মনে হচ্ছে। আজকে আমি যে বয়সটা পার করছি, একদিন আমার মাও এই বয়সী ছিল, আর আমি ছিলাম আমার মেয়ের বয়সী। একদিন হয়তো আমিও আমার মায়ের বয়সী হয়ে যাব, আর আমার মেয়ে হবে আমার বয়সী। ছোট্ট এই জীবনে কতই না পরিবর্তন আমাদের সাথে হয়ে থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু আমার বাবার বাসায় ছিলাম, তো বেশ কয়েকদিন থাকার পরে আমি কিন্তু আমার বাসায় চলে এসেছি। তবে সেটা কিন্তু একদমই অল্প সময়ের জন্য। আমি শুধুমাত্র আজকের দিনটাই থাকবো, পরের দিন সকাল সকাল রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো আমার বাসার অবস্থা কিন্তু একদমই দেখার মতো ছিল না, যেহেতু ঈদের কয়েকদিন আগে আম্মাও ভর্তি ছিল মেডিকেলে। তো আম্মাকে নিয়ে একটা আর কি ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম, বাসার কোনো কাজে হাত দিতে পারিনি। তো বাসার অবস্থা একদমই নাজেহাল। তার উপরে বাসায় এসে শুনি যে আমার বাসায় যে কাজ করে সে 10-12 দিনের জন্য দেশের বাসায় গিয়েছে। তো এর চাইতে আসলে মন খারাপ করার মতো কিছুই থাকে না। তো কোন দিক থেকে আমি কি শুরু করব, এটা আসলে আমি একদমই বুঝতেই পারছিলাম না। তো আমি সবচাইতে বেশি অবাক হলাম যে আমার এই ওয়াল ঝাড়ে দেখেন কত পরিমাণে তেলাপোকা। তো এটা দেখে আমার এত পরিমাণে খারাপ লাগছিল। আমি জানি না কেন তেলাপোকা মারতে, তেলাপোকা ধরতে আমার খুব অরুচি লাগে। তো আমি এই ন্যাকড়াটা খুব ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিয়ে তারপরে এটাকে দিয়ে আমি আবারও ক্লিনিংয়ের কাজটা শুরু করেছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আমি কিন্তু আজকের দিনের জন্যই শুধুমাত্র বাসায় আছি। পরের দিন সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে আমাকে রওনা দিতে হবে। তো এই একদিনে আসলে বাসার কী কাজ করব, একদিনে কিন্তু আসলে সব কাজ করা সম্ভবও না। এদিক দিয়ে মাংসগুলো যেহেতু একদম ছুটে যাচ্ছিল, পানি ছড়াচ্ছিল, এই জন্য ভাবলাম যে মাংসগুলো আগে রেখে দিই। তো ফ্রিজে মাংসগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর যে আটার বক্সগুলো ছিল সেগুলোও কিন্তু ওপর থেকে আমি রেখে দিচ্ছি। তো আমি আসলে বুঝতে পারছিলাম না বাসার কোন কাজটা করব আর কোনটা করব না। ঘর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, রান্নাঘর ক্লিন করতে হবে, এই মাংস রাখার বিষয়, আবার কাপড় চোপড় সব কিছু বের করে রাখতে হবে, নতুন করে রাতে আবারও ব্যাগ গোছাতে হবে, আবার দেখা গিয়েছে কাপড় চোপড় ক্লিন করতে হবে। এত এত কাপড় জমা হয়েছে যেটা আসলে বলার বাইরে। এইদিকে মাংস রাখতে গিয়ে আবারও এই জায়গাটাও নোংরা হয়েছে। তো সব কিছু মিলিয়ে নিজেকে আসলে পাগল পাগল মনে হচ্ছিল। কোন দিক থেকে কি করব একদমই বুঝে উঠতে পারছিলাম না। মাংসগুলো ফ্রিজে রাখার পরে চিন্তা করলাম যে আগে সকালের যে নাস্তাটা সেটার ব্যবস্থা করি, তারপরে বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করা যাবে। তো আসলে যখন কাজ অনেক জমে যায় তখন কিন্তু কাজগুলো দেখা যায় যে কেমন যেন এলোমেলো হয়। আর তার উপরে যখন মানুষের মন খারাপ থাকে তখন দেখবেন হাতে কোনো কাজই কিন্তু উঠে না। তো আমি কাজ করছিলাম ঠিকই, তবে আমার মনে হচ্ছিল হাত দুটো একদম ভারী ভারী ছিল। কাজ আমার হাত দিয়ে মনে হচ্ছিল একদমই উঠছিল না। তো আমি এখানে শুধুমাত্র মসুর ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা করে নিচ্ছি, আর সেই সাথে এখানে কিছুটা আলু কুচি করে দিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়েছিলাম। আদা কুচিটা দিলে আমার কাছে মনে হয় যে যখন ঠান্ডা লেগে থাকে তখন খেলে একটু উপকার পাওয়া যায়। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এই জন্য কিন্তু আদা কুচিটা দিয়েছিলাম। এরপরে আমি এখানে লবণ দিয়েছিলাম, হলুদের গুঁড়া দিয়েছিলাম, জিরার গুঁড়া দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন আমি পানিটা অ্যাড করছি। তবে খিচুড়ি আসলে বসানোর আগে হাতে যদি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় সেই খিচুড়িটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো আমি মোটামুটি খিচুড়ি রান্না করি, তবে আমার কাছে মনে হয় আমার চাইতে সারিকার বাবার হাতের খিচুড়ি বেশি টেস্ট হয়। তো যাই হোক, আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম। খিচুড়িটা বসিয়ে দেওয়ার পরে আমার বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলোও কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো যেহেতু এর মধ্যে দিয়ে কিছু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তো বেলকনির অবস্থাটা খুব খারাপ ছিল, একদমই পা দেওয়া যাচ্ছিল না। তো এই জন্য আমি দুইটা বেলকনি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমাদের নাস্তাটাও খাওয়া হয়ে গিয়েছিল। নাস্তা খাওয়ার পরে এখানে যে বালতিতে করে মাংস নিয়ে এসেছিলাম সেই বালতিটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর সারিকার বাবার কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো ভাবলাম যে প্রথমে সারিকার বাবার কাপড়গুলো ক্লিন করে ফেলি, আমাদের কাপড়গুলো পরে ক্লিন করব। আসলে ছেলে মানুষের কাপড়গুলো যেহেতু একটু মোটা হয় সেগুলো কিন্তু শুকাতে একটু সময় লাগে। আর যেদিন আমি কাপড় চোপড় ক্লিন করছিলাম সেদিন কিন্তু বাইরের রোদ তেমন ছিল না, একদমই মেঘলা মেঘলা দিন ছিল। যখন দেখবেন কাজ নিয়ে আমরা খুব বেশি তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকি সেই কাজটা কিন্তু দেরি হয়ে যায় কিভাবে যেন। তো এই যে ভাবছিলাম কাপড় চোপড়গুলো একদম চটজলদি যেন শুকিয়ে যায়, কিন্তু কাপড়গুলো শুকিয়েছিল, তবে একটু দেরি হয়েছিল। কাপড়গুলো নেড়ে দেওয়ার পরে আমি কিন্তু কিচেনে চলে এসেছিলাম, আর পুরো কিচেনটা এত সুন্দর করে ক্লিন করেছি। তো পুরো কিচেন কিন্তু একদম ওপর দিক নিচ দিক খুব ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব। তো আজকে ভাবলাম যে একটু ডিম আলু রান্না করি, যেহেতু পরের দিন সকালে চলে যাব। বেশি কিছু রান্না করে আসলে লাভ নেই, কারণ বাসায় তো কেউ থাকবে না।
তো এদিকে আমি ডিম আলুটা সেদ্ধ দেওয়ার পরে কিন্তু চলে এসেছি ফার্নিচার ক্লিন করার জন্য। তো যেহেতু ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি, ভাবলাম ফার্নিচারটা ক্লিন করে ফেলি, এরপরে ঘরটা মুছে ফেলবো। তো আসলে দেখতে যতটা ইজি মনে হচ্ছিল, এতগুলো কাজ একবারে করাটা খুব কষ্টকর ছিল। তো সারিকার বাবা আমাকে বারবারই বলছিল যে তুমি খুব বেশি কাজ করো না, যেহেতু ওখানে আবার যেতে হবে, একটা ধকল যাবে। তো সত্যি কথা বলতে বাসার এমন একটা অবস্থা ছিল, আমি চাইলেও কিন্তু ইগনোর করতে পারছিলাম না। আমি চাইলেও পারছিলাম না যে কাজগুলো পরে করব। তো বেডশিটগুলোও কিন্তু বেশ ময়লা হয়েছিল, তবে আমি ভাবছিলাম যেহেতু বাসায় যাব, 3-4 দিন থাকতে হবে, আবার বাসায় আসলে কিন্তু সেই বেডশিট এমনিতেই চেঞ্জ করতে হবে। তো যার কারণে কিন্তু বেডশিটগুলো আমি তখন চেঞ্জ করিনি। তো এখন এগুলো চেঞ্জ করে ফেলবো। আমার সকল আপুরা আন্টিরা আমার মায়ের জন্য এত এত দোয়া করেছেন, আমি সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে এমনও কিছু আপুদের সাথে কথা বলেছি যারা আমাকে ফোন দিয়ে বলেছেন যে আমার মায়ের জন্য আপনারা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে দোয়া করছেন। তো এই কথাটা শোনার পরে আমার চোখে পানি চলে এসেছে যে আসলে কতটা একজন মানুষকে ভালোবাসলে তার জন্য আর কি এই কাজগুলো করতে পারে। তো সত্যি আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আপনারা সকলে পরিবার নিয়ে অনেক ভালো থাকেন। তো এদিকে কিন্তু ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তো ভাবলাম এটাও আমি ক্লিন করে ফেলি। তো ডিম আলু রান্না করাটা আমার কাছে মনে হয় একটু চটজলদি। তো প্রথমে ভেবেছিলাম ডাল রান্না করব আর আলু ভর্তা করব আর একটা ডিম ভাজি করে ফেলবো, কিন্তু পরবর্তীতে ভাবলাম আসলে আলু ভর্তা, ডিম ভাজি, ডাল এগুলো করতে গেলে অনেক সময় চলে যাবে। তো শর্টকাট ডিম আলুটাই রান্না করে ফেলি, এই জন্য পরবর্তীতে ডিম আলুটাই রান্না করছিলাম। ডিম আলুটা আমার খুব বেশি পছন্দ, কিন্তু গরমকালে অতিরিক্ত যখন গরম পড়ে তখন কিন্তু ডিম আলু তরকারিটা না খাওয়াই ভালো। কেমন যেন মনে হয় যে একটা অস্বস্তিকর লাগে। প্রতিটা মানুষের জীবনে কখনো খারাপ সময় যাবে, কখনো ভালো সময় যাবে, আসলে এটাই হয়তো বা নিয়ম আমাদের জীবনের। কিন্তু খারাপ সময়গুলো মনে হয় যে একদমই তাড়াতাড়ি শেষ হতে চায় না, আর সুন্দর সময়গুলো মনে হয় যে জীবন থেকে খুব দ্রুত চলে যায়, চাইলেও সেই সুন্দর সময়গুলো একদম খুঁজে পাওয়া যায় না। তো আমি কিন্তু এদিকে ডিমগুলো শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলবো। আমি কেন জানি না ডিম আলু রান্না করার ক্ষেত্রে, ডিম রান্না যখন আমি করি কিংবা ডিম ভুনা করি, আমি ডিমগুলো খুব বেশি ভাজি না, আমার কাছে ভালো লাগে না। উপরের যে স্কিনটা থাকে সেটা যখন খুব বেশি শক্ত হয়ে যায়, আমার আসলে খেতে ভালো লাগে না। ডিম আলু তরকারিটা রান্না করার জন্য আমি কিন্তু প্রথমে এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি। এরপরে এখানে আমি দিয়েছি কাঁচামরিচের ফালি। এরপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিম আর আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে যে পানিটা লাগবে সেই পানিটা আমি অ্যাড করব। ডিম আলুতে যদি ধনিয়া পাতা দেওয়া যায়, টমেটো দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, খুব টেস্ট হয় কিন্তু খেতে। শীতকালে বিশেষ করে এটা খেতে খুব বেশি ভালো লাগে আমার কাছে। আমি যখন ঢাকায় যাব তার আগ মুহূর্তে কিন্তু নাজমা আন্টি আমাকে ফোন দিয়েছিল। নাজমা আন্টি হচ্ছে আমার একজন রেগুলার ভিউয়ার্স। তো আন্টি খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে। আমি জানি অনেক আপুরা, অনেক আন্টিরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে। তো নাজমা আন্টি মাঝে মাঝে আমাকে ফোন দেয়, মাঝে মাঝে আন্টির সাথে কথা হয়। তো আন্টি আমাকে বলেছিল যে তুমি যখন তোমার আম্মুকে নিয়ে আসবে, তুমি যখন থাকবে তখন আমাকে একটু ফোন দিয়ে জানাবে, আমি তোমার আম্মুকে দেখতে যাব। তো আন্টিকে কিন্তু আমি জানিয়েছিলাম আর আন্টি আম্মুকে দেখতেও এসেছিল। তো এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো নাজমা আন্টি কিন্তু ঠিক একদম চলে এসেছিল আম্মাকে দেখার জন্য। তো আমার কাছে মনে হয়েছিল আন্টি ঠিকভাবে চিনতে পারবে কিনা, কিংবা যদি একটু হয়রানি হয়, এই জন্য আমি আন্টিকে বলেছিলাম আন্টি আপনি নিচে থাকেন, আমি আসছি। তো যেই আমি আন্টিকে খুঁজে পাই, আন্টি আমাকে জড়িয়ে ধরে একদম গালে একটা চুমু দেয়, ইজানকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দেয়। তো এই ভালো লাগার অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একদম খুশিতে আমার চোখে কিন্তু পানি চলে এসেছিল যে আসলে একটা ভিউয়ার্স কতটা ভালোবাসলে এভাবে চলে আসে দেখতে। তো আন্টির কথা কি বলবো, যে আন্টি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আপনি ফোনে আপনার কথা শুনে আপনার প্রতি একটা ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পরে আপনার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসাটা অনেক গুণে বেড়ে গিয়েছে। তো আম্মা এবং সারিকার বাবাও বলছিল যে আসলে কতটা ভালোবাসা থাকলে এভাবে ছুটে চলে আসে দেখার জন্য। তো আন্টি আপনার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এর মধ্যে দিয়ে কিন্তু আমি রান্না বান্না শেষ করে দেখেন কতগুলো কাপড় একদম ধুয়ে নিয়েছি। তো আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, 2 বেলকনি ভর্তি, আবার ছাদ ভর্তি হয়ে গিয়েছে। তো আম্মা যেহেতু মেডিকেলে ছিল, এই বেডশিটটা কিন্তু তখন থেকে এভাবে আর কি রাখা ছিল, এজন্য ভাবলাম এই বেডশিটটা আমি ক্লিন করে ফেলি।
তো আসলে মেডিকেলের থেকে আসলে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু রাখতে ইচ্ছে করে না, মনে হয় যে জিনিসগুলো ক্লিন করে ফেলি তাড়াতাড়ি। সত্যি কথা বলতে ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না, ভিডিও দিতে সত্যি একদমই ইচ্ছে করে না। এটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। আমি যে মানুষটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে, এত অসুস্থতার মধ্যে দিয়েও আমি ভিডিও দেওয়া বাদ দিই না, সেই মানুষটা আজকে ভিডিও দিতে একদমই পছন্দ করছে না, ইচ্ছে করছে না। তো যেহেতু চ্যানেলটা আমি আমার মায়ের জন্যই খুলেছিলাম, আমার মায়ের কথাতেই, এই জন্য আমার কাছে সবসময় মনে হয় যে না, আমি আমার মায়ের জন্য হলেও আমার চ্যানেলটাকে আমি ধরে রাখবো। আমার মা আমাকে অনেক পরামর্শ দেয়, অনেক ধৈর্যশীল হতে বলে। এই চ্যানেলের ক্ষেত্রে যখন আমি একটু মন খারাপ করি, আম্মা আমাকে এত সান্ত্বনা দেয়, এত বুঝ দেয়, যেটা আসলে বলার বাইরে। তো আসলে যেহেতু আমার কোনো বোন নেই, আমি কিন্তু আমার মায়ের সাথেই সব কিছু শেয়ার করে থাকি। তো আসলে বলে বোঝাতে পারবো না আমার মায়ের জায়গাটা আমার কাছে কতটুকু। সব সন্তানের কাছেই তার মায়ের জায়গাটা অন্যরকম। তো অনেক দিন থেকেই কিন্তু আমি আসলে বিকালে কোনো নাস্তা তেমন একটা বানাই না। তো বিশেষ করে আমার পছন্দের কিছু বানাই না। তো আজকে খুব কফি খেতে ইচ্ছে করছিল, জানি না কেন। আমি যখন আসলে খুব মন খারাপ থাকে কিংবা খুব ভালো মুডে থাকি, তখন কিন্তু আমার কফি খেতে খুব ইচ্ছে করে। আজকে মনে হচ্ছিল একটু কফি বানাই। তো কফি বানাতে গিয়ে দেখলাম গুঁড়া দুধটাও শেষ হয়ে গিয়েছে, এজন্য গুঁড়া দুধটাও কিন্তু রিফিল করে নিলাম। আমি এখানে পানির মধ্যে পর্যাপ্ত পরিমাণে গুঁড়া দুধটা অ্যাড করেছি। এখন খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আমি এটাকে গরম করে নিব। অন্য পাশে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে কফি পাউডার নিয়েছি, চিনি নিয়েছি। তো সাধারণত দেখা যায় আমি এটাকে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করি। তো আজকে ইচ্ছে করছিল না, যেহেতু দুধটা গরম ছিল, সেখান থেকে আমি দুধটা নিয়ে তারপরে কিন্তু এটাকে মিক্স করে ফেলবো। তো যেহেতু ৩ জনের জন্য বানাচ্ছি, এজন্য কিন্তু বেশ পরিমাণে কফি নিয়েছি এবং চিনি নিয়েছি। এখন সামান্য পরিমাণে এখানে গুঁড়া দুধটা যে আমি গরম করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে একটু চামচ দিয়ে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে বিট করে নিব। তো আমি আসলে কফি কিন্তু সবসময় এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিই। আমার কাছে মনে হয় এভাবেই কফি খেতে বেশি ভালো লাগে। আমি কখনোই কিন্তু আসলে নর্মাল যে কফি বানানো হয় সেটা কিন্তু খাই না। আমি দেখা যায় যখনই খাই একটু স্পেশালভাবে এভাবেই বানিয়ে থাকি। তো দেখেন বিটার দিয়ে বিট করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফোমি হয়ে যায়। আর যখন এটা দিয়ে কফিটা রেডি করা হয় তখন দেখতেও যেমন চমৎকার লাগে, খেতেও কিন্তু চমৎকার লাগে। তো আমি কিন্তু সবসময় দেখা যায় বড় কাপ দিয়ে কিন্তু কফিটা আমার নিজের জন্য বানিয়ে থাকি। তবে যেহেতু আমি পরের দিন সকালেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, আর যেহেতু বাসায় অনেক কাজ করেছি, শরীরটা একদমই ভালো ছিল না, তো আমি যদি এখন এত বড় কাপের 1 কাপ কফি খাই তাহলে আসলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। আমার গ্যাসের অনেক সমস্যা হওয়ার পসিবিলিটিটা থাকবেই। তো এই জন্য কিন্তু আমি আসলে পরবর্তীতে চিন্তা করলাম যে ওদের সাথে আমি এই ছোট ছোট কাপেই কফিটা শেয়ার করব। তো এখানে কিন্তু যে ফোমিটা আমি তৈরি করে রেখেছিলাম কফির, সেটা কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে গরম দুধটা আমি উপর থেকে ঢেলে নিব। তো সে সময় আসলে ফোন এসেছিল, যেহেতু এখন আমার এই অবস্থা, আমার খালাদের সাথে বলেন, আমার মামা মামিদের সাথে বলেন, সবার সাথে একটা কমিউনিকেশন হচ্ছে। তার সাথে তো আমার ভিউয়ার্স কিছু আপুরাও আছেন। তো আমি খুব দুঃখিত যে আমি অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারিনি, ফোনটা রিসিভ করতে পারিনি। তো আসলে আমি এরকম কোনো সিচুয়েশনে নেই, আমি খুব দৌড়ের ওপর ছিলাম, ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছি, যার কারণে হয়তোবা আপনাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারছি না। তবে আমি ফ্রি হয়ে সবার সাথে ইনশাআল্লাহ কথা বলবো। তো আমি কিন্তু ওপর দিয়ে একটু কফিটা ছিটিয়ে দিতে গিয়েছিলাম, তবে আমার হাতটা ভেজা ছিল, আমি খেয়াল করিনি। তো কফিটা এই জন্য কিন্তু একদম জমাট বেঁধে বেঁধে ওপর দিয়ে হয়েছে। তবে আসলে নিজেরাই যেহেতু খাবো, এই জন্য চিন্তা করলাম যে এটা আহামরি এমন কিছু না। তো এখান থেকে কিন্তু সার্কের বাবা কিছু নাস্তা নিয়ে এসেছিলো, এখানে চিকেন নিয়ে এসেছিলো। চিকেন ফ্রাইড সাইজগুলো কিন্তু ছোটো ছোটো ছিল, এগুলো আসলে খেতে খুব ভালো লাগে, একটু পাকোড়া টাইপের। আর এখানে চটপটি নিয়ে এসেছিলো, আর কফি তো আমি বানিয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের বিকালের বা সন্ধ্যার যে নাস্তাটা সেটা। তো বিকেলের বা সন্ধ্যার নাস্তা আগে দেখা যেত আমি রেগুলার করতাম বাসায়, তবে এখন আসলে করা হয় না তেমন একটা, খুব বেশি গ্যাপ দিয়ে দিয়ে করা হয়। তো এটা ছিল পরের দিন সকালবেলায়, একদম সকাল 6:30টায় কিন্তু আমরা রওনা দিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল সকাল 7টায়। তো আমরা কিন্তু একদম সকাল সকাল দেখেন রাস্তা পুরো ফাঁকা ছিল। তো সে সময় কিন্তু আমরা স্টেশনে যাচ্ছিলাম, যেহেতু আমরা ট্রেনে যাব। তো এটা হচ্ছে আমাদের রাজশাহী শহরের যে রেল স্টেশন সেটা। তো আমরা কিন্তু একদম সকাল সকাল পৌঁছে গিয়েছি, এত বেশি গ্যাঞ্জাম ছিল যেটা আসলে বলার বাইরে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে হসপিটালে আম্মা যেখানে ভর্তি আছে। তো ইজান এত সুন্দর করে ঘুমাচ্ছিল, এই ভিডিও ক্লিপটা আমার নিয়ে রাখতে খুব ইচ্ছে করছিল। সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে আমার সবসময় ভালো লাগে। তো হসপিটালে এসে ইজান এত বেশি বিরক্ত করছে, আসলে ও যেহেতু ছোট বাচ্চা, ও আসলে এখানে বন্দির মতো হয়ে গিয়েছে, ও থাকতেই চাচ্ছে না।
তো আমি ওকে নিয়ে একটু এখানে এসেছিলাম। এত সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছিল, ও খুব বেশি এনজয় করছিল। এই জন্য ভাবলাম যে ওকে একটু নিয়ে আসি। ও বারবার বাইরে আসতে চাচ্ছিল। তো আম্মার কাছে আসলে ওকে নিয়ে থাকাটা খুব কষ্টকর হয়ে গিয়েছে, কারণ আম্মা যে একটু রেস্ট নিবে, ঘুমাবে, তো ওর চিৎকার চেঁচামেচিতে দেখা যাচ্ছে আম্মা যে প্রপার রেস্টটা নেওয়ার জন্য সময় দরকার সেটাও কিন্তু পাচ্ছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আমার কাছে এই বেলকনি থেকে বাইরের ভিউটা দেখতে খুব বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় কোনো অসুস্থ মানুষও যদি এখানে বসে এমনিতেই সুস্থ হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। তো আবারও সবার কাছে বলছি আমার মায়ের জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।